ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা গণিত বইয়ের চ্যাপ্টার 2.1 লেকচার 1 এর বি আলোচনা করতে যাচ্ছি। তো আমরা এই বইয়ের 2 নম্বর সমস্যা আছে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো একটা ক নম্বর প্রশ্ন দেওয়া আছে 3, 5, 7, 9, 11। আগের বার ছিল কি কোনো বাংলা লেখা ছিল, সেটাকে আমরা কি করছি এরকম সংখ্যায় কনভার্ট করে আনছি, অর্থাৎ সেটাকে বলে তালিকা পদ্ধতি। আর এখন এটা আছে তালিকা পদ্ধতি, যেহেতু সংখ্যা আছে বা উপাদান আছে, এটা আছে তালিকা পদ্ধতিতে, সেটাকে আমরা গঠন পদ্ধতিতে করব, অর্থাৎ ওই আগের মতো বাংলা লেখায় রূপান্তর করব। তো এক্ষেত্রে দেখো এখানে এই সংখ্যাগুলো কিসের মতো, আচ্ছা আগের বার ছিল কি এরকম মানে x এলিমেন্ট অফ n এরকম মানে একটা ছিল, ঠিক না? তো x এলিমেন্ট অফ n, অর্থাৎ এগুলাকে যদি x ধরি, এই সংখ্যাগুলো কোন সেট থেকে আসছে, তো এরকম একটা লেখা ছিল এলিমেন্ট অফ n অথবা এলিমেন্ট অফ z। তো আমরা প্রথমত এই লেখাটা আনতে হবে, একটু খেয়াল করি। স্বাভাবিক সংখ্যার সেটটা ছিল 1, 2, 3, 4, আর পূর্ণ সংখ্যার সেটটা ছিল 0, +, -1, +, -2, +, -3, +, -4 ... তো এরকম ছিল। তো এখন এই সংখ্যাগুলোতে শূন্য নাই, স্বাভাবিক সংখ্যার সেটে শূন্য নাই, আর তাছাড়া কি এগুলো শুধুমাত্র সবগুলা প্লাসের। তো এই যে সেটটায় দেওয়া আছে, এই সেটটায় সব প্রত্যেকটা সংখ্যা, এখানে তো প্রথমত শূন্য নাই, দ্বিতীয়ত সবগুলো সংখ্যা কি প্লাসের, প্লাস মাইনাস কিন্তু কোনো চিহ্ন নাই, ঠিক না? তার মানে কি বুঝলাম, এটা ক্লিয়ার যে এই এক্সগুলো, এগুলোকে যদি এক্স ধরি, এই সংখ্যাগুলো কই থেকে আসছে, স্বাভাবিক সংখ্যার সেট থেকে আসছে। তাহলে আমরা কি লিখব, এক্স এলিমেন্ট অফ এন। কেন এনটা লিখলাম, কারণ এগুলো তো সেরা কোন সেটের সদস্যের মতো, এই যে এন সেটের সদস্যের মতো। হ্যাঁ, তারপরে এগুলোকে যদি আমরা এক্স ধরি, এগুলো এক্স, একটু খেয়াল করি, যদি এরকম থাকতো 1, 2, 3, 4, 5 এরকম থাকতো, তাহলে কি হতো, এরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হতো। কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ক্রমান্বয়ে আস্তে আস্তে 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5। কিন্তু এগুলো আছে কত, 3, 5, 7, 9, 11। একটু দেখি তো এদের চেহারাটা কাদের মতো। এদের চেহারাটা কি অবশ্যই বিজোড় সংখ্যার মতো, ঠিক না? তাহলে আমরা কি লিখব, বিজোড় সংখ্যা। তো এক্স গুলা কি বিজোড় সংখ্যা। আচ্ছা, দুনিয়াতে বিজোড় সংখ্যার অভাব আছে? 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 এরকম তো বিজোড় সংখ্যা অসংখ্য লিখতে পারবো আমরা, ঠিক না? তো এখানে একটা সীমাবদ্ধতা আছে, বিজোড় সংখ্যাটা 3 থেকে শুরু হয়ে 11 পর্যন্ত। তো আমরা এদেরকে একটা লোকেশন দিয়ে দিই, যে এই সেটের এক্স মানে এই সেটটা কি তোমার যে এন ঠিক আছে, এন সেট থেকে আছে, ঠিক আছে, মানলাম এক্স বিজোড় সংখ্যা, তাও মানলাম, কিন্তু বিজোড় সংখ্যা তো অভাব নেই, ঠিক না? কিন্তু এখানে তো প্রত্যেকটা বিজোড় সংখ্যা লিখি নাই, এখানে নির্দিষ্ট কয়েকটা বিজোড় সংখ্যা লিখছে। তো এটাকে আমরা নির্দিষ্ট করে দেই যে সেই সংখ্যাটা কত থেকে শুরু হয়েছে, 3 থেকে শুরু হয়েছে, বলছে 3 বড় অথবা 3 হলেও চলবে, এটা 3 আছে। এক্স এর মানটা কিভাবে শুরু হয়েছে, 3 থেকে শুরু হয়েছে 11 পর্যন্ত। এখন দেখো এই কথাটা মানে কি, এক্স এর মানটা 3 থেকে বড় হতে হবে, এক্স এর মানটা কি হতে হবে, এক্স এর মান 3 থেকে বড় হতে হবে, অর্থাৎ যেহেতু এই পাশ বড়, তাহলে এক্স বড় হতে হবে, অর্থাৎ এই সংখ্যাগুলো বড় হতে হবে 3 থেকে। কিন্তু ওই যে অর ইকুয়াল দিলাম, তার মানে কি এক্স এর সমান হলেও চলবে। আবার এক্স এর মানটা এই পাশ তো বড়, এক্স এর মান 11 থেকে ছোট হতে হবে, অর ইকুয়াল দেওয়াতে কি 11 হলেও চলবে। তার মানে কি এখানে আসলে 3 আছে, এক্স এর মানটা 3 থেকে বড় হতে হবে, আর 3 হলেও চলবে। হ্যাঁ, তাহলে এই কথাটা মানতেছে। আবার এক্স এর মানটা 11 থেকে ছোট হতে হবে অথবা 11 হলেও চলবে, এই কথাটা মানতেছে। একটা মানে সুবিধাজনক বিষয় হচ্ছে কি, এই উত্তরটাকে 4 ভাবে লেখা যায়। এই পর্যন্ত ঠিক রেখে আমরা যদি লিখি যে এক্স এর মান, অর্থাৎ এখানে যে মানগুলো আছে সেটা বিজোড় সংখ্যার ভিতরে 1 থেকে বড়। হ্যাঁ, 1 থেকে বড়, আসলে তো 3, 5, 7, 9, 11। আবার 13 থেকে ছোট। বিজোড় সংখ্যার ভিতরে 13 থেকে ছোট কোন বিজোড় সংখ্যাটা আছে, অবশ্যই 11 আছে। তো এক্স এর মানগুলো এই সেটের ভিতরে 11 পর্যন্ত আছে। তো এইভাবে লেখা যায়, অথবা এই যে এই পর্যন্ত ঠিক রেখে তারপরে লিখতে পারি যে এক্স এর মানটা 3 থেকে শুরু হয়েছে বিজোড় সংখ্যার ভিতরে 13 এর আগ পর্যন্ত, 13 এর আগ পর্যন্ত বিজোড় সংখ্যা কত, 11। আবার এ পর্যন্ত ঠিক রেখে
x এর মানটা বিজোড় সংখ্যার ভিতরে 1 থেকে বড়, 1 থেকে বড় কি আছে 3 আছে, হ্যাঁ 1 থেকে বড় কত পর্যন্ত 11 পর্যন্ত বলছে। 11 থেকে ছোট হইতে হবে x এর মান, অথবা 11 হলেও চলবে। অর্থাৎ এই চারভাবে কি সমস্যার সমাধান করা যায়, এই চারভাবে যে কোনো একভাবে দিলে কি সেটা অ্যান্সার হবে। তো আমার প্রশ্নের সাথে রিলেটেড এটা আমি স্পেশালি একটা সূত্র লিখছি, যদিও বইতে নাই। তো এই উদাহরণটা দেখলে লেখা আছে যে 3, 5, 7, 11, 13, 17 একে কি গঠন পদ্ধতিতে প্রকাশ করে। অর্থাৎ কি আমাদের বাংলা কথায় আনতে হবে, বাংলা যে কথাটা আছে বা সেট গঠনে যে বাংলা লেখাগুলো লিখতে হয় ওটাতে রূপান্তর করতে হবে। তো আমরা কি করি, এই ধরনের সমস্যা সমাধান করতে গেলে একটু আগে দেখলাম যে সবার আগে আমরা দেখি এইটা আসলে কোন সেট থেকে নেওয়া হয়েছে। যে এন সেটগুলো হয়েছে 1, 2, 3, 4 এরকম থাকবে, আর জেডগুলো হয়েছে অবশ্যই সেটাতে 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2 এরকম থাকবে। তো চেয়ারটা আসলে কার সাথে মিলে, এখানে যদি জেড সেটের হইতো তাহলে কি প্লাস মাইনাস থাকতো, যেহেতু প্লাস মাইনাস নেই শুধুমাত্র প্লাস আছে, তার মানে এন সেটের সাথে মিলে আমি লিখতে পারি কি এক্স, এদেরকে যদি এক্স হিসেব করি বা চিন্তা করি তাহলে লিখতে পারি কি এক্স এলিমেন্ট অফ এন, অর্থাৎ এরা ওই স্বাভাবিক সংখ্যা সেট থেকে আসছে। আচ্ছা এই তো সংখ্যাগুলো এক্স ধরলাম, একটু খেয়াল করি এটা আসলে কোন সেটে আছে বা কোন প্যাটার্নে আছে। 3, 5, 3, 5, 7 এই পর্যন্ত হিসেব করলে যে 3, 5, 7 এরা বিজোড় সংখ্যা হিসেবে আছে, কিন্তু এরপরে সংখ্যা লিখলে গন্ডগোল লাগিয়ে যায়। কেমন যে বিজোড় সংখ্যা হিসেবে যদি থাকতে পারে 7 এর পরে 9 আসার কথা, কিন্তু 9 তো নাই, তার মানে এটাকে বিজোড় সংখ্যা না, বিজোড় সংখ্যার সেট না। কেমন আচ্ছা এটা তো জোড় সংখ্যা সেট কখনোই না, কারণ 3 তো জোড় সংখ্যা না, 5 তো জোড় সংখ্যা না, তো জোড় সংখ্যা না। যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হইতো 4, 5, 6, 7 এরকম ভাবে থাকতো, তার মানে কি এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যাও না, ক্রমিক স্বাভাবিক সংখ্যাও না, আবার কি জোড় সংখ্যাও না। আবার যদি 3 এর গুণিতক হইতো, 3 এর গুণিতক হইতো তাহলে 3 দুগুণে 6 হইতো, 6 দুগুণে 12 হইতো, কিন্তু এইভাবে নাই, তার মানে কি এটা গুণিতকের ভিতরে পড়ে না, গুণিতকের ভাগেও পড়ে না। যদি গুণনীয়ক হইতো তাহলে 1, 2, 3, 4 এভাবে সিরিয়ালে থাকতো, কারণ প্রত্যেকটা সংখ্যা কিন্তু 1, 2, 3, 4 দ্বারা ভাগ যায়, ঠিক না? অথবা কি একটা সিরিয়াল থাকতো যে 1 থাকতো, অথবা যেই সংখ্যার গুণনীয়ক সেই সংখ্যাটা নিয়ে শুরু হইতো, কিন্তু ওই সংখ্যাটা নাই, তার মানে এটা কি গুণনীয়কের ভাগে পড়ে না, গুণনীয়ক নয়। কেমন তো এটা কোন সংখ্যা আসলে, আসলে এটা একটা স্পেশালি সংখ্যা, সেটা হচ্ছে কি আমরা আশা করি যে আমরা ক্লাস 8 থেকে শুনে আসতেছি বা এর আগে থেকে শুনতে পারি, একটা মৌলিক সংখ্যা বলে একটা সংখ্যা আছে, মৌলিক সংখ্যার সেট বলে একটা সংখ্যা আছে, মৌলিক সংখ্যা। তো এই মৌলিক সংখ্যা আসলে কোনগুলো, যে যেই সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিশ্চয়ই বিভাজ্য হয় না বা করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ যেই সংখ্যাটাকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না নিঃশেষে, আর যদি যায় সেটা মৌলিক সংখ্যা হবে না। যেমন 2 একটা মৌলিক সংখ্যা, কারণ 2 কে 2 দ্বারা ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, অথবা 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে, এটা একটা মৌলিক সংখ্যা। 10 একটা মৌলিক সংখ্যা না, কেন 10 কে 10 দ্বারা ভাগ গেছে, ওই সংখ্যাকে ওই সংখ্যা 1 আসছে, ওই সংখ্যাকে 1 দ্বারা 10 আসছে। যদি এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকতো তাহলে সেটা কি মৌলিক সংখ্যা হইতো, কিন্তু 10 কে তো 2 দ্বারা ভাগ যায় নিঃশেষে একদম, আবার 10 কে তো 5 দ্বারাও ভাগ যায়, তার মানে এখানে 10 মৌলিক সংখ্যা হইতে পারে নাই। আর সবচেয়ে মনে রাখবে যে কি কোনো জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা না, যেগুলো জোড় সংখ্যা এগুলো সবার আগে মৌলিক সংখ্যা না, জোড় সংখ্যাগুলো মৌলিক সংখ্যা না। এখন প্রশ্ন থাকতে পারে কি, এই মাত্র বললাম যে 2 একটা জোড় সংখ্যা, এই আসলে 2 একটা মৌলিক সংখ্যা, মনে রাখবা 2 ব্যতীত মানে 2 ছাড়া দুনিয়াতে যত জোড় সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যারই 2 দ্বারা ভাগ যাবে। এই কারণে কি ওই যে ওই সংখ্যার এক ছাড়া আরেকটা 2 দ্বারা ভাগ গেছে, এই কারণে কি সেটা মৌলিক সংখ্যা হবে না। অর্থাৎ কোন জোড় সংখ্যায় মৌলিক সংখ্যা নয়, শুধুমাত্র 2 ব্যতীত। আর সাধারণত মৌলিক সংখ্যাগুলো হয় কি যেগুলো বিজোড় সংখ্যা, তবে আবার একটা মনে রাখতে হবে প্রত্যেক বিজোড় সংখ্যাই কি আবার মৌলিক সংখ্যা না,
যেমন আমরা যদি দেখি 15, 15 একটা বিজোড় সংখ্যা, ঠিক আছে মানলাম। 15কে যদি 15 দ্বারা ভাগ দিই 1 আসে, 15কে যদি 1 দ্বারা ভাগ দিই 15 আসে। কিন্তু এই দুইটা সংখ্যা দ্বারা ভাগ গেলে সেটা মৌলিক সংখ্যা হইতো, কিন্তু 15কে তো 3 দ্বারাও ভাগ যায় 5 আসে, 15কে তো 5 দ্বারা ভাগ যায় 3 আসে। এই কারণে কি সেটা মৌলিক সংখ্যা হইতে পারে নাই, অর্থাৎ এই দুটো সংখ্যা ছাড়া ওই সংখ্যার এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ গেছে, এই কারণে মৌলিক সংখ্যা হইতে পারে নাই। তো আমরা আমাদের এই উদাহরণের যে 3, 5, 7, 11, 13, 17 এই প্রত্যেকটাই মৌলিক সংখ্যা। তুমি দেখো 13কে ভাগ দিয়ে দেখো, যদি 1 দ্বারা ভাগ দিই 13 আসে, যদি 13 দ্বারা ভাগ দিই 1 আসে। এই 13কে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতে পারবা না, নিঃশেষে বিভাজ্য হবে না। 13কে ভাগ দিয়ে 6.5 আসবো, সেটা কি নিঃশেষে বিভাজ্য হয়, 11 দশমিক এসে পড়ছে। অর্থাৎ এই সেটের কি প্রত্যেকেই মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। এই সেটের প্রত্যেকই কি মৌলিক সংখ্যা। আর সেটার একটা আছে তোমার একটা সীমাবদ্ধতা আছে, যেমন মৌলিক সংখ্যা তো অভাব নাই, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 এরকম মৌলিক সংখ্যা আসতেই থাকবে। কিন্তু এই প্রত্যেকটা মৌলিক সংখ্যা কি লিখছে? লিখি নাই, লিখছে 3, 5, 7, 11, 13, 17। তার মানে এখানে কি হবে, মৌলিক সংখ্যা একটা সীমাবদ্ধতা দিয়ে দিচ্ছে, সেটা কি থেকে 3 থেকে শুরু হয়েছে 17 পর্যন্ত, অথবা ওই সালভারে লেখা যায় বললাম, অথবা 2 এর বড় মৌলিক সংখ্যা নিছে কত পর্যন্ত? 17 পর্যন্ত, অথবা 3 থেকে শুরু করে 19-এর আগ পর্যন্ত নিছে, মৌলিক সংখ্যাগুলো কি 19-এর আগ পর্যন্ত নিছে, অথবা 2 থেকে বড় এবং 19 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো নিছে। তো এই 4 ভাবেই লেখা যায়। তো এই 4 ভাবে যে কোনো একভাবে লিখলে কি অ্যান্সারটা হবে। তো এর পরবর্তী সমস্যাটা খ নম্বরে আছে যে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। আচ্ছা, এটাকে যদি আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করি কি হয়? তো এই যে সেলটা কার মধ্যে মিলে? অবভিয়াসলি স্বাভাবিক সংখ্যার সাথে। হ্যাঁ, সেলটাকে মিলে, যেহেতু প্লাস মাইনাস নাই অথবা শূন্য নাই, তার মানে কি স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এক্স, এইগুলোকে যদি এক্স ভাবি তাহলে এক্স এর মানগুলো কই থেকে আসছে? স্বাভাবিক সংখ্যার সেট থেকে আসছে। অর্থাৎ এগুলোকে এক্স ধরলাম। আচ্ছা, এখন প্যাটার্নটা বুঝতে হবে আসলে এরা কোন আকারে সাজানো আছে। আচ্ছা, এরা কি বিজোড় সংখ্যার সেট? যদি বিজোড় সংখ্যা হইতো 1, 1 এর পরে 2 থাকতো না, 1 এর পরে 2 থাকতো না, কারণ বিজোড় সংখ্যা তো 1, 3, তার মানে কি বিজোড় সংখ্যার সেট না, বিজোড় সংখ্যার বিজোড় সংখ্যার সেট না। যদি জোড় সংখ্যার সেট হইতো 1 থাকতো না, 2, 2 এর পরে 4 থাকতো, 3 থাকতো না, তাহলে কি এরা জোড় সংখ্যাও না। আচ্ছা, গেল এটা। তো এরা কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা? যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কিনা? 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, হ্যাঁ এই পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা। কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যা 4 পর্যন্ত 5 থাকার কথা, কিন্তু 5 নাই, 6, তার মানে কি ক্রমিক স্বাভাবিক সংখ্যাও না, এরা ক্রমিক স্বাভাবিক সংখ্যাও না। তো এরা আসলে কি? তো এখন যদি বিজোড় সংখ্যাগুলো, জোড় সংখ্যাগুলো, এরা কি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যাতে 1 থাকতো না, 2 থাকতো, 2 এর পরে 3 থাকতো, 3 এর পরে 3 এর পরে তার কিছুই নেই, যেহেতু জোড় সংখ্যা আছে মাঝখানে। তাহলে এটা কি মৌলিক সংখ্যা সেটের সাথেও মিলতেছে না, তার মানে কি এটা মৌলিক সংখ্যাও না, মৌলিক সংখ্যাও না। তো এখন সম্ভাবনা আছে কি? হয় গুণনীয়ক, নয় গুণিতক। কি এই দুটো সম্ভাবনা আছে। আচ্ছা, যদি এরা গুণনীয়ক গুণিতক হইতো তাহলে কি হইতো? মনে করলাম 2 এর গুণিতক, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এর পর্যায়ক্রমিক ভাবে একটা প্যাটার্নে বাড়তে থাকতো। আচ্ছা, ধরলাম এটা কি 1 এর গুণিতক, তাহলে 1 একে 1, 2 একে 2, 3 একে 3, 4 একে 4, কিন্তু 5 একে তো 5 হওয়ার কথা, 5 নাই, তার মানে কি এরা 1 এর গুণিতক না। যদি 2 এর গুণিতক হইতো তাহলে 2, 4, 6 এভাবে থাকতো। তো 2, 4, 6 এভাবেও নাই, অর্থাৎ কি এরা কোনো গুণিতকের ভিতরেই পড়ে না। আচ্ছা, তাহলে সম্ভাবনা আছে কি? এখন গুণিতক বাদ, গুণিতক বাদ, এখন সম্ভাবনা আছে কি? গুণনীয়ক হওয়ার সম্ভাবনা আছে। তো যখনই আমরা গুণনীয়কের হিসাবটা করবো, দেখবো যে সবার শেষে যেটা আছে, আসলে গুণনীয়ক থাকলে সবার শেষে যেটা আছে সেটারই গুণনীয়ক হয়। তো দেখো, যদি আমরা 36 এর গুণনীয়কের, মানে এটা যদি চিন্তা করি যে 36 এর গুণনীয়ক আসলে মিলে কিনা,
37কে 1 দ্বারা ভাগ দিলে 37, 37কে 2 দ্বারা গুণনীয়কের ক্ষেত্রে ভাগ দিয়ে তো 37কে 2 দ্বারা ভাগ দিলে 18, 37কে 3 দ্বারা ভাগ দিলে 12, 37কে 4 দ্বারা ভাগ দিলে 9, 36কে 6 দ্বারা ভাগ দিলে 6, 37কে এই যে পুনরাবৃত্তি হয়ে গেছে, তার মানে 1 2 3 4 6 9 12 18 37, 1 2 এই যে 1 2 3 4 6 9 12 18 37, অর্থাৎ কি বুঝলাম, এটা 37-এর গুণনীয়কের সাথে মিলে যখন দেখবো যে কোনো সংখ্যার গুণনীয়কের সাথে মিলে তখন সর্বশেষে যে সংখ্যা আছে সেটারই গুণনীয়ক, সর্বশেষে যে সংখ্যা আছে সেটারই গুণনীয়ক। তাহলে এটা কি হবে, x 37 এর গুণনীয়ক, এইটি অ্যান্সার। আর এখানে কোনো সীমাবদ্ধতা দেওয়া লাগবে না, কারণ গুণনীয়কের সীমাবদ্ধতা হয় না, আর তোমার গুণিতকের সীমাবদ্ধতা দেওয়া লাগে, কারণ গুণিতকটা অসীম হয়। যেমন যদি আমরা 6 এর গুণিতক বলি 6 12 18 24 30, তো এইভাবে কি পর্যায়ক্রমে তারা আসতে থাকবে, এখানে এটাকে একটা সীমাবদ্ধতা দেওয়া লাগে, কিন্তু যেগুলা গুণনীয়ক তাদের কোনো সীমাবদ্ধতা দেওয়া লাগে না। তো এটি অ্যান্সার। তো এরপরে যদি আমরা গ নম্বর প্রশ্নটা দেখি, তাহলে লেখা আছে 4 8 12 16 20 24 28 32 36 আর 40। তো এদের সেটটা মিলে অবশ্যই স্বাভাবিক সংখ্যার সাথে মিলে স্বাভাবিক সংখ্যার সেটের সাথে, কারণ প্লাস মাইনাস কিছু নাই, ঠিক না, শুধুমাত্র প্লাসের সংখ্যাগুলো এখানে প্লাস মাইনাস থাকলে অথবা শূন্য থাকলে আমরা বলতাম সেটা পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা, তো এখন দেখি এটা কোন সেটের ভিতরে পড়ে। আচ্ছা, জোড় সংখ্যার সেট, তাহলে 4 4-এর পরে 6 থাকার কথা, এটা জোড় সংখ্যার সেট না। যদি বিজোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা তো কখনই হবে না, কারণ সবগুলো জোড় সংখ্যা, আর মৌলিক সংখ্যা তো কখনই হবে না, কারণ বইটা আমি বলছিলাম কি যে জোড় সংখ্যা তো কখনই মৌলিক সংখ্যাটা 2 ছাড়া, 2 তো নাই, তার মানে এটা মৌলিক সংখ্যা হবে না, ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে না, 4-এর পরে 5 5-এর পরে 6 এইভাবে থাকার কথা। তো আচ্ছা, এটা আসলে কোনো সংখ্যার কি গুণনীয়ক বা গুণিতক? আচ্ছা, যদি গুণনীয়ক হইতো তাহলে 1 2 এভাবে একটা মানে সিরিয়ালে থাকতো, ঠিক না, তার মানে কি গুণনীয়ক না, 4 4-এর পরে 8 8-এর পরে 12। আচ্ছা, দেখি তো এটা কি আসলে গুণাকারে বাড়ে কিনা, গুণাকারে বাড়ে বলে সেটা গুণিতক, কারণ আমরা গুণিতকগুলো কি গুণাকারে বের করি, 4 একে 4, 4 দুগুণে 8, তারপরে 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। তো এই দেখতেছে যে কি আসলে এটা 4-এর গুণিতক, এই যে বাড়তেছে, কেমন গুণাকারে বাড়তেছে। তো এখান থেকে কি বুঝলাম যে সর্বশেষে এটাকে কোন সেটের আওতাভুক্ত করতে পারলাম, সেটা হচ্ছে কি 4-এর গুণিতক, 4-এর গুণিতক। তো 4-এর গুণিতক কি দুনিয়া অভাব আছে, কারণ যেহেতু এটা গুণাকারে বাড়তেছে, বাড়তে থাকবে, যেমন 4 গুণ 10 40, 4 গুণ 11 46, 4 গুণ 12 48। তো এইভাবে সংখ্যারও শেষ হবে না, আর গুণিতকেরও শেষ হবে না, তো এটা কি একটা সীমাবদ্ধতা দিতে হবে। তো 4-এর গুণিতকটা কই থেকে শুরু হচ্ছে, 4 থেকে শুরু হয়ে 40 পর্যন্ত, ঠিক না, 4-এর কিন্তু 4 থেকে শুরু হয়ে 40 পর্যন্ত, এরপরে কিন্তু আছে 46 48 এভাবে আসতে থাকবে, এখানে এটা একটা সীমাবদ্ধতা দেওয়া লাগবে, এই পর্যন্ত ঠিক রেখা, অথবা সেটা 4 থেকে শুরু হইয়া 48-এর আগ পর্যন্ত, 48-এর আগ পর্যন্ত কেন, সরি 46-এর আগ পর্যন্ত, কারণ 40-এর পরে কিন্তু 4-এর গুণিতক বলতে 46 আছে, তো 46 থেকে ছোট, তো 46 থেকে ছোট 4-এর গুণিতক আছে শুধুমাত্র 40, এখানে এটা লিখলাম। তো এটা এইভাবে লেখা যায়, অথবা 4 থেকে শুরু হয়ে, আচ্ছা এটাকে আর ওই অন্য দুইভাবে তো লেখা যায়, ওটাকে ওইভাবে লেখা যাবে না, কেমন, কারণ এই 4-এর নিচে কিন্তু আর ছোট কোনো 4-এর গুণিতক নাই, এই কারণে। তো এই দুইটাই অ্যান্সার, এই দুইটার ভিতরে যে কোনো একটা দিলে কি অ্যান্সার হবে। তো ঘ নম্বর সমস্যাটা হচ্ছে +-4 +-5 +-6। তো আমরা স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষেত্রে জানি সেটা 1 2 3 4 এভাবে আসতে থাকে, আর z এর ক্ষেত্রে 0 +-1 +-2 +-3 আরো আসতে থাকে। তো
তো এই স্কেলটা আসলে কোন সংখ্যা সেটের সাথে মিলে, অবশ্যই কি জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যা সেটের সাথে মিলে। তাহলে আমরা কি লিখবো যে এক্স এর মানটা কই থেকে আসছে, জেড থেকে আসছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা সেটের সাথে মিলে। আর এগুলাকে যদি আমরা এক্স ধরি, সেটা কই থেকে শুরু হয়েছে, +-4 থেকে শুরু হয়ে +-6 পর্যন্ত। তো এটাকে হয় এভাবে লিখবো, না এই পর্যন্ত ঠিক রেখা। দেখো 3 থেকে শুরু হয়ে, সরি 3 এর বড়, +-3 এর বড়, x এর মানটা কি +-3 এর বড়, অর্থাৎ 4, +-3 পরে তো +-4 4 আছে, তারপরে +-6, +-6 এর ছোট হতে হবে অথবা +-6 হলেও চলবে, যেহেতু +-6 আছে। অথবা এই পর্যন্ত ঠিক রেখা +-4 থেকে শুরু হয়ে x এর মান +-7 এর আগ পর্যন্ত আছে। কি +-7 এর আগ পর্যন্ত আছে। এখানে কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল দেইনি। আর এই পর্যন্ত শুরু হয়ে +-3 এর বড়, x এর মানটা কি +-3 এর বড় কোনটা আছে, +-4 আছে, আর +-7 এর ছোট। তো এই 4 ভাবে লেখা যায়, এটাই অ্যান্সার। আর এই তালিকা পদ্ধতি অথবা গঠন পদ্ধতি বুঝতে যদি কোনো সমস্যাই হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো আমরা এখন 3 নম্বরের গাণিতিক সমস্যাগুলোতে দেওয়া আছে a একটা সেট 2 3 4 এই সেটের উপাদান, b একটা সেট 1 2 a, আর c একটা সেট এই সেটের উপাদান 2 a b। তো এখন আমাদের প্রথম প্রশ্নটা বলছে যে b মাইনাস c, আসলে এটা দ্বারা মাইনাস বোঝায় এই কথাটা, আর b মাইনাস c কথাটা একই কথা। আর চিহ্নটা অবশ্যই এইভাবে হতে হবে, এইভাবে হলে চলে না, এইভাবে হলে ভাগের মতো হয়ে যাবে, সেটা হতে হবে কি এইভাবে, তাইলে সেটা কি মাইনাসের কাজ করবে, অর্থাৎ b মাইনাস c এভাবে লেখা যায় কথা, এভাবে লেখা কি একই কথা। তো আমরা এটাকে যখন সমস্যা সমাধান করব, b এর মান, তাহলে b এর মান এখান থেকে বসাইলাম 1 2 a, এই যে b এর পরিবর্তে কি b এর মান বসাইলাম, মাইনাসের মাইনাস বা এটা এইভাবে দেই অথবা এইভাবে দেই একই কথা। আর c এর মানটা কত, এই যে c এর মানটা বসাইলাম 2 a b। তো এখানে দেখো এটা কি আসলে b মাইনাস c, তো b মাইনাস c এর কাজ করতে হবে আমাদের। তো এই মাইনাসের ক্ষেত্রে আমরা দেখব এইগুলাকে ব্যবহার করে এখান থেকে কোন কোন উপাদানগুলো বাদ দেওয়া যায়, অর্থাৎ এইখানে যে যে উপাদানগুলো আছে এই অংশ থেকে সেই উপাদানগুলোকে বাদ দিব, বাদ দেওয়া মানে মাইনাস। তো 2 আছে, এখানে 2 আছে, হ্যাঁ তাহলে 2টা বাদ চলে যাবে, এখানে a আছে, এখানে a আছে, এটা বাদ চলে যাবে, এখানে থাকবে কি শুধুমাত্র 1। হ্যাঁ এখন একটু একটু খেয়াল করো, যেটা সবাই ভুল করে আর কি। তো এখানে যে আমরা 2 এর পরিবর্তে 2 বাদ দিলাম, 1 এর পরিবর্তে a বাদ দিলাম, তো এখানে অনেকে উত্তর লেখার সময় কি করে এই বিটা বলতেছে এই বিটা বাকি রয়েছে, তো এই বিটা 1 এর সাথে লিখে দিই। আসলে এমন কোনো নিয়ম নাই, শুধুমাত্র আমরা এটাকে ব্যবহার করে যে উপাদানগুলো এটাতে আছে এই উপাদানগুলো এটা থেকে বাদ দিব। 2 আছে 2 বাদ দিলাম, a আছে a বাদ দিলাম এখানে, আর বাদ দেওয়ার পরে যা বাকি থাকবে তাই উত্তরে লিখব। এই বিটা এখানে আনা যাবে না, তার মানে উত্তর ভুল। বিটা কি এখানে আবার বলতেছি, এই যে বিটা তো এখানে অতিরিক্ত রয়ে গেছে, যে এর সাথে এ বাদ গেছে আর বিটা এখানে রয়ে গেছে, তো উত্তরে কিন্তু বিটা আনা যাবে না। শুধুমাত্র এইখানে এই সেটে যে সেট থেকে মানে যে সেট সামনে থাকে, অর্থাৎ বেস সেট সামনে আছে, এই সেটে যে উপাদানটা বাকি আছে শুধুমাত্র ওটা লিখতে পারবো, ওই সেট থেকে কোনো উপাদান কিন্তু এই সেটে আনা যাইবে না। ঠিক আছে, এই গেল প্রথম সমস্যাটা। এরপরেরটা আছে কি a ইউনিয়ন b। তো এর মান যদি বসাই আমরা 2 3 4, আর ইউনিয়ন b এর মান যদি বসাই 1 2 a, তো জানা দরকার আমরা ইন্টারসেকশন মানে জানছি শুধুমাত্র কমন, আর ইউনিয়ন মানে ইউনিয়ন মানে যদি আগে বলা হয়নি এখন বলতেছি, ইউনিয়ন মানে কমন প্লাস আনকমন, কমন প্লাস আনকমন, অর্থাৎ ইন্টারসেকশন যখন থাকবে শুধুমাত্র যেই উপাদানগুলো দুইটা সেটই আছে, আর যখন ইউনিয়ন থাকবে দুইটা সেটে থাকলে চলবে না থাকলে চলবে। তো আমাদের প্রথম কাজ কি কমন, মানে কোন কোন উপাদানগুলো দুইটা সেটই আছে। 2 আছে 2 আছে লিখলাম 2, 3 আছে 3 নাই আপাতত লিখলাম না,
4 আছে 4 নাই। তো আচ্ছা শুধুমাত্র কি 2 মিলে এখানে 2 লিখলাম। এখন ওই যে বলছি কমন আনকমন, অর্থাৎ দুইটা সেটের উপাদানে থাকলেও চলবে না থাকলেও চলবে। তাহলে এখানে লিখি এই যে 1 আছে 1 লিখলাম, 2 লিখলাম, 3 আছে 4 আছে, এ আছে, এই অ্যান্সার। আমরা দেখবো যে দুইটা সেটের ভিতরে কোন উপাদানটা প্রথমে কমন আছে। তো কমনটা লেখার পরে বাকি যা আছে সবকিছু লিখে দেব। এই গেল খ নাম্বার সমস্যাটা। এখন আসি গ নাম্বারটায়, যে এ ইন্টারসেকশন সি। তো এ ইন্টারসেকশন সি, এখানে এ এর মান কত 2 3 4, আর ইন্টারসেকশন সি এর মান কত 2 a b। এখন এটা মানে কি ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র কমন, অর্থাৎ যেই উপাদানটা দুইটা সেটে আছে, এই সেট আর এই সেটের ভিতরে যেই উপাদানটা শুধুমাত্র দুইটা সেটে আছে সেটাই শুধুমাত্র কমনের কাজ, অর্থাৎ ইন্টারসেকশনের কাজ। এখানে 2 আছে এখানে 2 আছে, তার মানে এই 2টা লেখা যাবে। এখানে 3 আছে, এখানে 3 বলতে কিছু নাই, 3 লেখা যাবে না। এখানে 4 আছে, এখানে 4 বলতে কিছু নাই, 4 লেখা যাবে না। অর্থাৎ অ্যান্সারটা হবে শুধুমাত্র 2। যদি ইউনিয়ন থাকে এটার ক্ষেত্রে কমন গেলেও লেখা যাবে, না গেলেও লেখা যাবে। আর ইন্টারসেকশন থাকলে অবশ্যই কমন যেতে হবে, মানে কমন যাওয়া ছাড়া লেখা যাবে না, অর্থাৎ দুইটার ভিতরে উপাদানটা থাকতে হবে। এরপরে আসি এই ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এখানে দেখো দুইটা কাজ, এই ব্র্যাকেটের ভিতরে একটা কাজ, একটা ইন্টারসেকশনের কাজ, তারপরে এখানে যে ফলাফলটা পাবো তার সাথে এর ইউনিয়নের কাজ। তো আমরা ইচ্ছে করে এটা একসাথেও করতে পারি অথবা আলাদা আলাদা করতে পারি, মানে একসাথে করলে অনেকে একটু ঝামেলা করে, তো আমরা একটু আলাদা আলাদা করি। যেমন এখানে দেখো ব্র্যাকেট দ্বারা বুঝাইছে যে এখানে একটা কাজ করতে হবে আগে। তাহলে বি ইন্টারসেকশন সি, তো বি এর মান 1 2 a, আর ইন্টারসেকশন সি এর মান 2 a b। তাহলে এই যে আমরা যদি ইন্টারসেকশন করি 1 আছে 1 নেই, 2 আছে 2 আছে, 2 লেখা দেব, a আছে a আছে, a লেখা দেব। তাহলে বি ইন্টারসেকশন সি এর মান কত 2a। এখন এই জায়গার মান পেলাম 2a, আর এর মান কত 2 3 4, ইউনিয়নের ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এর মান 2a। এটা মানে কি ওই যে কমন প্লাস আনকমন দুইটাই লেখা যাবে। তাহলে এখানে 2 2 কমন আছে, 3 3 নাই, কিন্তু লেখা যাবে কারণ কমন আনকমন ইউনিয়ন মানে 4a, এই অ্যান্সার। তো এই যে এগুলা করা মানে কি, এগুলো কিন্তু এই অধ্যায়ের অন্তত 2.1 এর মৌলিক ধারণা। এগুলো পারবা না মানে কি সামনে মানে অগ্রসর হইতে পারবা না, কিছুই বুঝবা না সামনে। তাহলে তো কোন নম্বরের সমস্যাটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এই একইভাবে আগের মতো এই যে এটার মানটা বাই করলে বি ইউনিয়ন সি। এখন বি এর মান কত 1 2 a ইউনিয়ন দিল, আচ্ছা ইউনিয়ন সি এর মান কত 2 a b। এখন এই দুইটার ভিতরে ইন্টারসেকশন করার ফলে যে উত্তরটা পাবো সেই উত্তরটার সাথে এর ইউনিয়ন। তাহলে 1 ওই যে মিলুক আর না মিলুক দুইটাই দেখা যাবে, কমন আর আনকমন 2 a b। এই 1 লিখলাম, একটাতে আছে 2 লিখলাম, এই যে a এটাতে আছে লিখলাম, আর b এটাতে আছে লিখলাম। তাহলে এর মান কত 2 3 4, ইন্টারসেকশন এই যে ইন্টারসেকশন দিলাম, আর বি ইউনিয়ন সি এর মান কত বি ইউনিয়ন সি এর মান 1 2 a b। তো এখন মাঝখানে ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র কমন নিতে হবে, শুধুমাত্র কমন এই 2 আছে এই 2 আছে, তার মানে 2, এই 3 আছে 3 বলতে কোনো উপাদান নেই, 4 আছে 4 বলতে কোনো উপাদান নেই, তার মানে অ্যান্সারটা হবে কি শুধুমাত্র 2।